আসসালামু আলাইকুম সবাইকে। বিডি ল্যাব এডুকেশনের অন্য একটি বাংলা ক্লাসে সবাইকে আবার স্বাগতম। ঈদের পর একটা দীর্ঘ ছুটি কাটিয়ে আমরা সবাই ফিরে এসেছি তোমাদের নতুন নতুন ক্লাস নেওয়ার জন্য, এবং তোমাদের পড়াশোনাটা যেন এই গরম কিংবা ঈদের ছুটি কিংবা পহেলা বৈশাখের ছুটি, এই ছুটির ভিতরে যাতে তোমাদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে, এই জন্য আমরা আবার চলে এসেছি তোমাদের মাঝে। আমি আছি আজকে তোমাদের সাথে আরিফা ইসলাম দিনা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবং আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপরে, সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে আজকে আমরা পড়ব বিলাসী গল্পটি, এবং বাংলা দ্বিতীয় পত্র থেকে আমরা যে ব্যাকরণটি পড়ব সেটি হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে, গরমে অতিরিক্ত কথাবার্তা না বলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। সরি, আচ্ছা, যেহেতু আজকে আমরা প্রথমে বিলাসী গল্পটি পড়ব, সেহেতু বিলাসী গল্পটি পড়ার আগে এই বিলাসী গল্পটি কে লিখেছে, এই বিলাসী গল্পটির লেখককে, তার সম্পর্কে আগে একটু আমরা কিছু তথ্য জেনে নেব। এই বিলাসী গল্পটি লিখেছে আমাদের অন্যতম প্রিয় উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু তার বিষয়ে কিছু জানা অজানা তথ্য দরকার হয়, আবার যেগুলো জানা সেগুলো একটু রিভাইজ দিয়ে নিই এবং অজানাগুলো একটু জেনে নিই। ঠিক আছে, তো প্রথমে আসি বিলাসী গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপরে, তার জীবন চরিত্র সম্পর্কে বা তার পরিচিতি সম্পর্কে। যদিও তার পরিচয় দেওয়ার নতুন করে কিছুই নেই, তারপরেও আমরা দেখি নতুন কিছু আছে কিনা। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেওয়ানন্দপুর গ্রামে 1876 সালের 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একদম মানে বেসিক যে অভ্যাস, সেটা হচ্ছে আমরা যে কোনো কিছু প্রথম লাইন একদম এত সুন্দর করে পড়ে ফেলি বা এত সুন্দর করে মুখস্থ করে ফেলি, পরে গিয়ে কি আছে এটা আমাদের দেখার দরকার পড়ে না। কিন্তু আমার কথা হচ্ছে, পড়তে হলে প্রত্যেকটা লাইন বাই লাইন দরকার হয় বুঝে পড়ি, দরকার হয় জেনে পড়ি, কিন্তু মুখস্থ না করে গদগদা মুখস্থ তাই পড়াশোনা করে যদি আমাদের কোনো উপকারে না আসে, তাহলে সেটা থেকে এড়িয়ে যাওয়াই হয়তো ভালো। আচ্ছা, তাহলে আমরা জানলাম শরৎচন্দ্র কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন। সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায়। তার পিতার নাম ছিল হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায়, অনেক না জানা একটা তথ্য হয়তো। এবং মাতার নাম ভুবন মোহিনী দেবী। অনেক পরীক্ষা, জব ইন্টারভিউ হোক, জব ভাইবা হোক, কিংবা জবের পরীক্ষা হোক, এইসব ছোট ছোট টেকনিক্যাল কোয়েশ্চেন বারবার আসতে দেখি। বিশেষ করে আমাকে আমার এই ছুটির ভিতরে আমার কোনো একজন সিনিয়র আমাকে এটাই জিজ্ঞেস করেছিল, তো শরৎচন্দ্রের মায়ের নাম কি, লাকলি আমি পেরেছিলাম। আচ্ছা, আর্থিক অসচ্ছলতার কারণে এফএ শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের ইতি ঘটে। তিনি জীবনের প্রাথমিক দিকে একটি জমিদার এসেস্টে সামান্য চাকরি করেন এবং 24 বছর বয়সে, কত বছর বয়সে একটু খেয়াল রাখি, 24 বছর বয়সে সন্ন্যাসীর বেশে বেরিয়ে পড়েন। অর্থাৎ এই জগৎ জীবনের এই যে টানা পড়েন, তার হয়তো ভালো লাগছিল না, মনে হচ্ছিল সন্ন্যাসী জীবন হয়তো আমার জন্য বেটার হবে, এই জন্য মাত্র 24 বছর বয়সে সে হচ্ছে সন্ন্যাস বেশে বেরিয়ে পড়েন। এবং কিন্তু বৈরাগ্যময় জীবন তার মন টেকেনি। 1903 সালে তিনি সমুদ্রপথে বার্মা যান। কত সালে? 1903 সালে সমুদ্রপথে বার্মা যান এবং রেঙ্গুনে রেল অফিসে কেরানি পদে চাকরি করেন। সেখানেই তার সাহিত্য সাধনার শুরু। 1903 সালে প্রথম মুদ্রিত রচনা মন্দির, প্রথম মুদ্রিত, একটু খেয়াল রাখতে হবে, প্রথম রচনা আর প্রথম মুদ্রিত রচনার ভিতরে ডিফারেন্সটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। একটু দেখে নিই, প্রথম মুদ্রিত রচনা, এখানে কিন্তু কি বলেছে, প্রথম মুদ্রিত রচনার কথা বলেছে। মন্দির গল্পের জন্য, তিনি মূলত জনপ্রিয় উপন্যাসের জন্য হলো তিনি কিন্তু পরিচিতিটা লাভ করেছিলেন প্রথমে গল্পের মাধ্যমে। কুন্তলীন পুরস্কার লাভ করেন। কি পুরস্কার? কুন্তলীন পুরস্কার লাভ করেন। এবং 1916 সনে তিনি কলকাতায় ফিরে আসেন ও সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। তার মানে 1903 সালে সে যায় এবং 1916 সালে অর্থাৎ 13 বছর ফিরে এসে মনে হয় যে না, সাহিত্যই আমার জীবনের একমাত্র লক্ষ্য এবং আমি সাহিত্য নিয়ে আগালে হয়তো পরবর্তী প্রজন্মকে অনেক কিছু দিতে পারবো। এবং এক্স্যাক্টলি তিনি আমাদেরকে অনেক কিছু দিয়ে গিয়েছেন। আচ্ছা,
1921 সালে অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং বাঙালি উপন্যাসিকদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে তার স্থান শীর্ষে। যে কথা আগেই বললাম আমি, বাঙালি জীবনের সুখ দুঃখ বেদনা ভাষাকে তিনি অত্যন্ত সার্থকতার সঙ্গে অঙ্কিত করেছেন। সাধারণ মানুষের জীবনের কথাকে সাবলীল ও মর্মস্পর্শী ভাষায় উপস্থাপনের কৌশলে তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। হ্যাঁ, তার প্রত্যেকটা উপন্যাস যদি আমরা পড়ি, যদি আমরা একটু দেখি, কিংবা ছোট গল্পের দিকটাও যদি আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারবো তিনি সবসময় সমাজের যে নিম্ন স্তরের মানুষ, খেটে খাওয়া মানুষদের নিয়ে তার যে একটা চিন্তা ভাবনা, তার যে তাদের ওই অবস্থাটা সম্পর্কে তার যে একটা মনোভাব, সেটা একটা অসাধারণ টপিক, অসাধারণ ম্যাটার। ঠিক আছে, মানুষের মানুষত্বকেই শরৎচন্দ্র বড় করে দেখেছেন। বেদনা লাঞ্ছিত মানবতার রূপ অঙ্কনে তিনি ছিলেন অসাধারণ। সাধারণ বাঙালি জীবনের দৈনন্দিন হাসি কান্নার উপেক্ষার প্রীতি ও করুণার রসে সিক্ত করে তিনি আমাদের উপহার দিয়েছেন। সাহিত্যকর্মের স্বীকৃতির স্বরূপ তিনি 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। একটু খেয়াল রাখি, যারা হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার্থী আছো এবং হচ্ছে যারা অ্যাডমিশন দেবে, মনে হয় নেক্সট তোমাদের গুচ্ছে ভর্তি পরীক্ষা, যারা অ্যাডমিশন দেবে বা আগামী বছর অ্যাডমিশন দেবে, তাদের ক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে কি, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন পুরস্কার দেয়, কত সালে দেয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পুরস্কার দেয় এবং কত সালে দেয়। 1938 সালে 16 জানুয়ারি কলকাতার পার্ক নার্সিং হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার উল্লেখযোগ্য রচনা উপন্যাস পরিণীতা, পল্লী সমাজ অসাধারণ রচনা, দেবদাস কিছু বলার নেই এটা নিয়ে, চরিত্রহীন, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন, এগুলো হচ্ছে তার সব হচ্ছে উপন্যাস। আমার রিসেন্ট ফেভারিট হচ্ছে এর ভিতরে গৃহদাহ। আমি পড়ছি, পড়া এখন আমার শেষ হয়নি এটা, ঠিক আছে। আচ্ছা, তার গল্প গ্রন্থের ভিতরে রয়েছে মেজদিদি এবং বিলাসী। মেজদিদি গল্পটা আমার এখনো পড়া হয়নি, কিন্তু বিলাসী গল্পটা আজকে আমি আগে পড়েছি এবং আজকে তোমরা আমার সাথে আরো একবার এই গল্পটা সম্পর্কে জানবে। আচ্ছা, এবার আসি গল্পটার সার সংক্ষেপে। আগেই আমি বলিনি, গল্পটা হচ্ছে একটা গ্রামের আমাদের সো কল্ড নিম্ন স্তরের একটা সাপুড়ে মেয়ের জীবন কাহিনী নিয়ে, যে হচ্ছে পরম মায়া মমতা স্নেহ দিয়ে মৃত্যুঞ্জয়ের একদম মৃত্যুপথ যাত্রীকে যে হচ্ছে সুস্থ করে তোলে, কিন্তু সমাজ তার কি বলে এটাকে, সমাজ হচ্ছে তার প্রতিদান স্বরূপ তাকে দেয় অপমান, লাঞ্ছনা, গঞ্জনা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং শুধু তাই নয়, পরিশেষে মেয়েটা যখন নিজের ভালোবাসার জন্য নিজের দেহ ত্যাগ করে, সেই সময়টা তো আমাদের সো কল্ড সমাজ তাকে সেই হাসি ঠাট্টার ভিতর দিয়ে তার মৃত্যুটাকে সাধারণ একটা উপহাসের মৃত্যু বলে চালিয়ে দেয়। কিন্তু এই যে পুরো একটা সুন্দর গল্প, এই গল্পটা মূলত হচ্ছে আমাদের গল্পকথক ন্যাড়া নামক যুবকের মাধ্যমে গল্প লেখক হচ্ছে এই গল্পটার একটা ইতিবৃত্তি টেনেছেন। আচ্ছা, গল্পটা সম্পর্কে যদি আমি একটু বলতে যাই, মৃত্যুঞ্জয় হচ্ছে গ্রামের এক বাসিন্দা এবং সে হচ্ছে তার প্রচুর বেশ অনেকটা জমি জায়গা আছে এবং তার একালে কেউ নেই, এক কথায় আপন বলতে কেউ নেই, প্রিয়জন বলতে কেউ নেই। তো সে হচ্ছে গ্রামের সব বাচ্চা কাচ্চাকে সব সময় অ্যাজ ইউজুয়াল খুব ভালোভাবে হচ্ছে টাকা পয়সা দিয়ে, খাবার দিয়ে খুব ভালোভাবে হেল্প করতো। কিন্তু যখন তার প্রয়োজন হয় ওই টাইমটাতে আমরা দেখতে পাই মৃত্যুঞ্জয়ের পাশে কিন্তু কেউ ছিল না, কেউই ছিল না। এবং ওই সময়টাতে আমরা আরো দেখতে পাই, যখন আমাদের বিলাসী অর্থাৎ সাপুড়ে মেয়ে যখন তাকে সুস্থ করে তোলে, সুস্থ হওয়ার পরে গ্রামের মানুষজন তাকে মিথ্যা অপবাদ দেয় এবং এক প্রকার যখন গ্রাম থেকে বের করে দেয়, তখন তারা গ্রামের বাইরে গিয়ে সংসার করা শুরু করে। এবং আমাদের যে মৃত্যুঞ্জয়, সে হচ্ছে নিজের জাত বিসর্জন দিয়ে, ওই যে বললাম সো কল জাত বিসর্জন দিয়ে, তখন বিলাসীদের পেশা অর্থাৎ সাপুড়ে পেশাকে নিজে বেছে নেয়। এবং একটা সময় যে ঘটনাচক্রে আমাদের মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করেন এবং সাথে সাথে এই স্বামীর প্রতি যে ভালোবাসা, স্বামীর প্রতি যে টান, সেই টান থেকে আমাদের বিলাসী হচ্ছে বিষপানে
আত্মহত্যা করে, কিন্তু এই বিষয়টাকেও গ্রামের মানুষ খুবই 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 নিম্ন চোখে দেখে। এইভাবেই হচ্ছে গল্পটার একটা অসমাপ্ত ভাবে শেষ করা হয়, অসমাপ্ত ভাবে সমাপ্ত করা হয়। কিন্তু আমি যেটা হচ্ছে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, শুধু গল্পের সার সংক্ষেপ দিয়ে গল্প কখনো শেষ করা উচিত না। বিকজ আমার মনে হয় প্রত্যেকটা গল্প একবার হলেও তোমার নিজের পড়া উচিত। এরপরে আমরা তোমাদের মেন্টর হই, টিচার হই, বড় ভাই বোন হই, আমরা তো আছি তোমাদেরকে বিষয় কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমি আসি আমাদের সার সংক্ষেপে। পল্লীগ্রামের বিদ্যার্থীদের শিক্ষায় সাফল্য লাভ করা অত্যন্ত কষ্টকর। ওই যে গল্পের একদম প্রথম দিকে ওই যে বলে যে আমরা এত কষ্ট করে পড়াশোনা করছি, কিন্তু শেষে ভাড়ে মা ভবানী ছাড়া আর অ্যাকচুয়ালি কিছু হয়তো হয় না। শতকরা প্রায় ৮০ জন শিক্ষার্থীকে জীবনে এই দুর্ভোগ শিকার হতে হয়। দুর্গম প্রাকৃতিক পরিবেশের জন্য একটি গ্রাম থেকে দূরবর্তী অবস্থানের বিদ্যালয়ে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের অধিকাংশ শক্তি ব্যয় করতে হয়, কারণ রাস্তায় হচ্ছে এত দুর্যোগময় হয়ে যায়। ওই রাস্তার ভিতরে যখন হচ্ছে তারা যাতায়াত করে, ওই যাতায়াতেই তাদের যে এনার্জি লস হয়ে যায়, অ্যাকচুয়ালি পরে গিয়ে তারা সেইভাবে বিদ্যা অর্জনের জন্য নিজেদেরকে ওভাবে দিতে পারে না। তো এই হচ্ছে আমাদের মেইন বেসিক কনসেপ্ট ছিল যে সময়টাতে আমাদের বিলাসী গল্পটা রচনা করা হয়। তো আচ্ছা, পরে দেখা যাক কি বলেছে আমাদের। ফলে বৃদ্ধাবাসের জন্য প্রয়োজনীয় সময় শ্রমক্লান্ত অবসন্ন শরীর প্রদান করতে পারে না। কিশোর বয়সের শিক্ষার্থীর নিকট বিদ্যালয়ের যাত্রাপথে দুপাশে ছড়িয়ে থাকা নানান ধরনের আকর্ষণের উপকরণ এত বেশি প্রলুব্ধ করে যে শিক্ষা লাভের জন্য আবশ্যক তথ্যগুলি বড় বেশি অনাবশ্যক বলে মনে হয়। অর্থাৎ স্কুলে যাওয়ার সময় কার বাগানের আম হয়েছে, কার বাগানের জাম, সেটাই তাদের কাছে মুখ্য বিষয় হয়ে যায়। স্কুলের কতে কি হবে, ক্ষতে কি হবে সেটা ছাড়া। মৃত্যুঞ্জয় লেখকের এই গ্রামের ছেলে, নিরীহ পরিজনহীন মৃত্যুঞ্জয় গ্রামের প্রান্তে একটি বিশাল পোড়ো বাড়িতে একাকী বসবাস করত। বাড়ি সংলগ্ন প্রকাণ্ড আম কাঁঠালের বাগান থেকে প্রতি বছর বিক্রয়লব্ধ অর্থ দ্বারা হচ্ছে মৃত্যুঞ্জয় ভালোভাবেই চলে যেত। ঠিক আছে, এই বাগানটির প্রতি মৃত্যুঞ্জয়ের একমাত্র দুঃসম্পর্কের খুঁড়া। এই যে বললাম আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজন নামক ভাইরাস কখনোই কাউকে ছাড়ে না। এটা না আমাদের আধুনিক কালে বর্তমান সময় আমাদেরকে ছেড়েছে, না আমাদের হচ্ছে আদিকাল থেকে এই আত্মীয় স্বজন নামক ভাইরাস গুলো আমাদের পিছনে লেগে আছে। এবং আত্মীয় অনাত্মীয় সব এখানে যেটা বলেছে দুঃসম্পর্কের, হ্যাঁ, ভাগিদার বলে সকলের নিকট বলে বেড়াতো। কিন্তু এ দাবির প্রতি সত্যনিষ্ঠ কোনো প্রমাণ না থাকায় মৃত্যুঞ্জয়ের দৈনন্দিন জীবনযাত্রায় কোনো প্রকার বিঘ্ন ঘটছে বলে শোনা যায়নি। অর্থাৎ মৃত্যুঞ্জয় সব কানে দিত না। আমার মতো মৃত্যুঞ্জয় 3rd ক্লাস অর্থাৎ 8ম শ্রেণী, এইখানে একটু দেখার বিষয় আছে। আমি যদি তোমাদের একটু বিষয়টা একটু বলি, থার্ড ক্লাস, হ্যাঁ, এখানে একটু দেখতে হবে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো, 3rd ক্লাস অর্থাৎ 8ম শ্রেণী। আমাদের এই গল্পটা যখন লেখা হয় তখন হচ্ছে এই গল্পটা যখন লেখা ওই পরিপ্রেক্ষিতে 3rd ক্লাস অর্থাৎ হচ্ছে ক্লাস 8 কে ধরা হতো, এবং ফার্স্ট ক্লাস ছিল ক্লাস 10, সেকেন্ড ক্লাস ছিল 9, এবং থার্ড ক্লাস হচ্ছে 8, ফোর্থ ক্লাস 7, আর ফিফথ ক্লাস হচ্ছে 6। অর্থাৎ এভাবে নিচে থেকে ডিরেক্টলি উপরে যেত বিষয়টা। ঠিক আছে, তো একটু এই জিনিসটা মনে রাখতে হবে, মৃত্যুঞ্জয় হচ্ছে সবসময় 3rd ক্লাস অর্থাৎ ক্লাস 8 সে পড়ে থাকতো। আমাদের আদু ভাই যেমন হচ্ছে ক্লাস 7 পড়ে থাকতো, মৃত্যুঞ্জয় হচ্ছে ক্লাস 8 পড়ে থাকতো। ঠিক আছে, সকলের নিকট অধিক পরিচিত কি হিসেবে, 3rd ক্লাসের ছাত্র। 3rd ক্লাস মানে আমাদের তথাকথিত ছোট লোক শ্রেণী নয়, এটা হচ্ছে 8ম শ্রেণী, একটু খেয়াল রাখবা। কিন্তু এই ক্লাসের ছাত্র হিসেবে কতদিন ধরে অধ্যয়ন করে আসছে সেই ইতিহাস অনেকেরই অজানা, অ্যাজ লাইক আদু ভাই। ওকে, দেখি পরে কি বলেছে। কারোর সঙ্গে নিজে থেকে সে আলাপ করতো না, তার নিজে থেকে আলাপ করার প্রয়োজনই পড়তো না, কারণ সে মানুষকে এত ভালোবাসতো, মানুষজনের নিজে থেকে তার সাথে আলাপ করতো নিজের প্রয়োজনে। আচ্ছা, অনেকেই উপযাচক হয়ে আলাপ করতে উৎসাহী ছিল, কারণ অন্যকে খাওয়ানো এবং গোপনে অর্থ সাহায্য করতে মৃত্যুঞ্জয়ের কার্পণ্য ছিল না। কিন্তু এহেন পরোপকারী নিরহংকার মানুষটির প্রতি গ্রামবাসীর যে অকুণ্ঠ কৃতজ্ঞতা
কৃতজ্ঞতা পাশে আবদ্ধ ছিল না তা নয়। দীর্ঘদিন মৃত্যুঞ্জয়ের দেখা না পেয়ে লেখক খোঁজ খবর নিতে গিয়ে লোকমুখে তার অসুস্থতার সংবাদ জানতে পারেন। একদিন লোকচক্ষুর অন্তরালে সন্ধ্যার অন্ধকারে, এই যে এই একটা লাইন, সন্ধ্যার অন্ধকারে, এই লাইনটা বারবার আমাদের এইচএসসি, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, এটা বারবার আসে যে লেখক হচ্ছে মৃত্যুঞ্জয়ের সাথে কখন দেখা করতে চায়, সন্ধ্যার অন্ধকারে তাকে দেখতে যান। মরণ ব্যাধির সঙ্গে দীর্ঘদিন সংগ্রামের পর বেঁচে ওঠা জীর্ণ কঙ্কালসার শরীর দেখে লেখক বুঝতে পারেন অপরিমেয় সেবা ও যত্নে এ যাত্রায় মৃত্যুঞ্জয় রক্ষা পেয়েছে। দিবারাত্র অনলস সেবা ও অবিরাম রাত্রি জাগরণের ছাপ নিয়ে রোগীর শয্যা পাশে দাঁড়ানো নারী যে দরিদ্র সাপুরের মেয়ে বিলাসী, এই যে বললাম বিলাসী তার জীবন বাজি রেখে হচ্ছে মৃত্যুঞ্জয়ের সেবা করে যায়, এ কথা লেখক বুঝতে পারেন। সেবা শুশ্রূষা মমতা ও হৃদয়ের অপরিমিত প্রাণশক্তি নিয়ে পাশে না দাঁড়ালে এমন রোগীকে বাঁচানো দুঃসাধ্য। হ্যাঁ, অসম গোত্রের এক নারী, ওই যে বললাম সাপুরের গোত্র, সমাজের সকল ভ্রুকুটি উপেক্ষা করে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে সুস্থ করে তোলা এমন উদাহরণ সংসারে অত্যন্ত বিরল। অথচ মৃত্যুঞ্জয়ের নিত্য সাহায্যপ্রাপ্ত কোন গ্রামবাসী তার রোগশয্যা পাশে এ সময় উঁকি মেরে দেখে নাই। ওই যে বললাম দেখেছে কে, বিলাসী। কেন দেখেছে? কোনো স্বার্থ ছাড়া, একদমই কোনো স্বার্থ ছাড়া তাকে দেখেছে। কিন্তু যখন হচ্ছে তার মূলত যাদেরকে সে উপকার করেছে তাদের সময়ে সে কাজে লেগেছে, সেই টাইমটাতে যদিও ওই গ্রামবাসীদের থাকার কথা ছিল, থাকে তো নাই, এমনকি সে যে অসুস্থ সেই খবরটাও কেউ রাখেনি। এবং লেখক যখন মৃত্যুঞ্জয়কে দেখতে যায় তাকে যেতে হয়েছিল কখন? সন্ধ্যার অন্ধকারে, মানে লোকচক্ষুর আড়ালে। কারণ মানুষ জানাজানি হয়ে গেলে ইস ন্যাড়া মৃত্যুঞ্জয়কে দেখতে গেছে, তার মানে কোনো একটা ঝামেলা আছে, ন্যাড়া ভালো না, হাবি যাবি, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, এইভাবেই হচ্ছে আমাদের সমাজ চলছে। আমরা উপকার করব মানুষকে, মানুষ তো উপকারের কথা মনে রাখবেই না, পরে গিয়ে এমন একটা ব্লেম দেবে যেটা না পারা যায় মানা, না পারা যায় সব। যা হোক, এভাবেই গল্প আগায়। এবার আসি গুরুত্বপূর্ণ লাইন ও তথ্যে। হ্যাঁ, এই যে আমাদের গুরুত্বপূর্ণ লাইন এবং তথ্য, এই তথ্য থেকে কিন্তু একাধারে আমাদের এমসিকিউ আসতে পারে, সৃজনশীল প্রশ্নের ক নাম্বার আসতে পারে, খ নাম্বার হয়তো ব্যাখ্যামূলক এখান থেকে আসতে পারে। এবং পাশাপাশি আমরা যদি দেখি অনেক সময় গ নাম্বারের যেসব একটু ছোট্ট ছোট্ট তথ্য বা ঘ নাম্বারের ছোট ছোট্ট তথ্য কিন্তু এই জায়গা থেকে বারবার 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 আসে। এই জন্য বলছি যে এই যে গুরুত্বপূর্ণ লাইন এবং তথ্য, এগুলা হচ্ছে আমরা একটু ভালো করে দেখবো। আচ্ছা, মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? আচ্ছা, মৃত্যুঞ্জয় মিত্তির বংশের ছেলে। মৃত্যুঞ্জয় হচ্ছে মিত্তির বংশের ছেলে। আমাদের সনাতন ধর্মের ভিতরে একটা বংশের দিক থেকে একটা উচ্চ বংশ হচ্ছে মিত্তির বংশ, এবং মৃত্যুঞ্জয় হচ্ছে মিত্তির বংশের ছেলে। মৃত্যুঞ্জয়ের আত্মীয়দের মধ্যে শুধু কে বেঁচে ছিল? ওই যে জ্ঞাতিখোড়া, যে নিজেকে হচ্ছে খুব ভাবে হচ্ছে মৃত্যুঞ্জয়ের সম্পদের যে দাবিদার সেটা মনে করত, এবং একই সাথে বারবার বারবার করে সে হচ্ছে মৃত্যুঞ্জয়ের বিভিন্ন বিষয়ে নাক গলানো শুরু করে, এবং তার জীবন এক প্রকার অতিষ্ঠ করে তুললেও মৃত্যুঞ্জয়ের এতে আদৌ কিছু আসতো যেত না। এবার দেখি, মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ ছিল মৃত্যুঞ্জয়ের নানাবিধ দুর্নাম রটনা করা, অর্থাৎ মানুষের সামনে বলে বেড়াতো সে অ্যাকচুয়ালি হয়তো যাকে আমরা বলি গাঁজা অর সিদ্ধে, এইটাই মানে নেশা জাতীয় দ্রব্য সেবন করা যায় মৃত্যুঞ্জয়ের কাজ। এটাই হচ্ছে মূলত তার এই খুড়ার রটনা করা মেইন কাজ ছিল। ঠিক আছে, এটাই হচ্ছে তার কাজ ছিল। আচ্ছা, মৃত্যুঞ্জয়ের কি বাগান ছিল? আম কাঁঠালের বাগান। এটা একদম সে করতে হবে। মৃত্যুঞ্জয়ের বাগানের পরিধি ছিল 20-25 বিঘা। একটু খেয়াল রাখি, 20-25 বিঘা, নট 20-25 বিঘা। ইটস 20-25 বিঘা, এটা 20-25 বিঘা নয়। এটা একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, এটা বারবার আসতে দেখা যায়। কিন্তু এই পাপের দণ্ড একদিন আমাকে ভালো করিয়াই দিতে হইল। উক্তিটি কে কাটছিল? ন্যাড়ার, অর্থাৎ গল্প কথকের। গল্প কথকের, এইটা আমি বারবার বলছি, একটু একটু হাইলাইট করে রাখো। আচ্ছা, বিলাসী গল্পে কোন কোন ফলের উল্লেখ আছে? আম, কাঁঠাল, বৈচি অর্থাৎ রম্ভা, রম্ভা মানে হচ্ছে কলা,
আনারস এবং খেজুর ইত্যাদি। একটু খেয়াল রাখতে পারো, এটা হচ্ছে বহুপদীতে আসতে পারে এমসিকিউতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। এবং অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য একটা সুখবর হচ্ছে, আমরা যে এমসিকিউকে সব থেকে ভয় পাই অর্থাৎ বহুপদী, সাধারণত কোনো বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষায় আমরা বহুপদী আসতে দেখি না। বিলাসী গল্পের কোন উপদ্বীপের উল্লেখ রয়েছে? ওই যে কামোসকাটকা, রাশি যে দ্বীপটি হচ্ছে রাশিয়ার অন্তর্গত। বিলাসী গল্পে উল্লেখিত এডেন বন্দর কেন বিখ্যাত? আচ্ছা, এডেন বন্দর হচ্ছে সামুদ্রিক লবণ তৈরির জন্য ভীষণভাবে বিখ্যাত। এখানে পৃথিবীর অন্যতম লবণ উৎপাদন কেন্দ্র বলা যায়, এই জন্য হচ্ছে এটা বিশেষভাবে বিখ্যাত। বিলাসী গল্পের কোন কোন দেশের কথা উল্লেখ আছে? সাইবেরিয়া, পার্সিয়া, ইরান দেশ আর বিলাত। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমরা একটা জিনিস অ্যাড করতে পারি, এডেন বন্দরটা এখানে আমরা অ্যাড করতে পারি। বিলাসী গল্পে কোন সম্রাটের প্রসঙ্গ রয়েছে? সম্রাট হুমায়ুন। এটা একটু খেয়াল রাখবো। বিলাসী কিভাবে আত্মহত্যা করেছিল? বিষ পান করে। যখন মৃত্যুঞ্জয়কে সাপে কামড় দেয় এবং সাপের কামড়ে যখন মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়, তখন আমাদের বিলাসীও ঘটনাচক্রে হচ্ছে নিজের স্বামীর মৃত্যুটা মেনে না নিতে পেরে ঘরে থাকা বিষ দিয়ে আত্মহত্যা করে এবং সেখানেই নিজের জীবনকে শেষ করে দেয়। অ্যাকচুয়ালি আমরা বলি মানুষ আত্মহত্যা করেছে, কিন্তু আমার মনে হয় কোনো মানুষ আত্মহত্যা করে না, মানুষকে খুন করা হয়। কারণ একটা মানুষ সহজে আত্মহত্যা করবে এতটা সাহস কোনো মানুষের হয় কিনা আমি জানি না। মানুষ আগে নিজের ভিতর থেকে খুন হয়, তারপরে গিয়ে মানুষ আত্মহত্যা করে, এর আগে করে না, কখনোই কখনোই না। আচ্ছা দেখি, বিলাসী গল্পে কোন লেখকের উল্লেখ আছে? বিলাসী গল্পে কোন লেখকের উল্লেখ আছে? ওই যে ভূদেব চন্দ্র মুখোপাধ্যায়। যখন তোমরা হচ্ছে এই গল্পটা বইয়ে পড়বে তখন তোমরা দেখতে পাবে একদম গল্পের শেষের দিকে এই লেখকের কথা উল্লেখ রয়েছে। বাবা আমাকে বাবুর সাথে নিকাহ দিয়েছে, জানো উক্তিটি বিলাসীর। যখন গ্রামের মানুষ তাকে হচ্ছে কোনো একটা সময়ে এসে মৃত্যুঞ্জয়ের বাড়ি থেকে একদম ধরপাকড় করে অপমান লাঞ্ছনা গঞ্জনা দিয়ে একদম মানে কি বলবো, একদম মানে বিষয়টা এত খারাপ করে ফেলেছিল, তখন চির নিশ্চুপ বিলাসীও গর্জে উঠেছিল এবং নিজের চরিত্র সম্পর্কে যখন বাজে 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 কথা শুনছিল, তা সেও কিন্তু একটা কথাই বলেছিল যে না, আমি কোনো পাপ করছি না, আমার বাবা আমাকে মৃত্যুঞ্জয়ের সাথে বিয়ে দিয়েছে। ঠিক আছে, ন্যাড়া 10-12 জন সঙ্গী সহ মৃত্যুঞ্জয়ের বাড়ি কেন গেল? বিলাসীকে গ্রাম থেকে বের করে দিতে। হ্যাঁ, এখানে একটা তোমরা বলতে পারো আপু যে এইখানে এরকম কেন হলো? আমরা তো গল্পে বা সারাংশে যেটা দেখেছি সেটা হচ্ছে ন্যাড়া খুবই একজন ভালো মনের মানুষ, তাহলে ন্যাড়াও কেন গেল তাদের সাথে হচ্ছে ও বের করে দিতে? অ্যাকচুয়ালি আমাদের তো দিন শেষে সমাজে থাকতে হয়, আর আমাদের সমাজটাই হচ্ছে আমাদের কিছুটা এভাবেই বড় করছে, কিছুটা এভাবেই আমাদের চালাচ্ছে যে সমাজের কিছু তথাকথিত প্রথার বিপরীতে যদি আমরা যাই তাহলে হয়তো আমাদেরই সমাজ বয়কট করে দেবে। এই জন্য ভয়ে হলেও মাঝে মাঝে অনিচ্ছা সত্ত্বেও এমন অনেক কিছুর সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয় যেগুলো আসলে কখনোই আমাদের সম্ভব না। ঠিক সেরকম আমাদের ন্যাড়া অর্থাৎ গল্পকথকও যদি সেদিন তাদের সাথে না যেত, হয়তো সমাজও তাকে কোণঠাসা করে দিত। সেই ভয়ে সে গিয়েছিল কেন? বিলাসীকে গ্রাম থেকে বের করে দিতে। বিলাসী গল্পটি কার মাধ্যমে বর্ণিত হয়েছে? ন্যাড়া, ওই যে বললাম গল্পকথক। বিলাসী গল্পের ন্যাড়া আসলে কি? লেখক স্বয়ং নিজে অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনেকদিন তাহার মিষ্টান্নের সন্ধ্যায় পড়ে আছে। কার মিষ্টান্নের কথা বলেছে? ওই যে মৃত্যুঞ্জয়ের। যে কোনো মানুষকে খাওয়াতে মৃত্যুঞ্জয় তো ছিল দ্বিতীয়। আচ্ছা, মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল কতদিন? 1.5 মাস। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা একটু খেয়াল রাখবা। মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল হচ্ছে 1.5 মাস। মৃত্যুঞ্জয় কত মাস শয্যায় ছিল? 2.5 মাস। আচ্ছা, এই দুইটা একটু কন্ট্রাক্টরি আছে মনে হয়। আচ্ছা, গেল গেল গ্রামটা রসাতলে, গেল উক্তিটি মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়োর। অর্থাৎ সে মানুষের ভিতর রটিয়েছিল কি যে আমাদের মৃত্যুঞ্জয় যে হচ্ছে মৃত্যুর বংশের একটা উচ্চ বংশের ছেলে, সে করছে কি একটা নিচু জাতের মেয়ে বা নিচু জাতের যাই বলি সাপুরের মেয়ে, তার হাতে রাধা ভাত খাচ্ছে এবং তার সাথে দিন কাটাচ্ছে। এটা বলে একদম মানে এটার জন্য তাদের গ্রাম ট্রাম একদম রসাতলে চলে যাচ্ছিল। অ্যাকচুয়ালি যে কেন যাচ্ছিল সেটা তো আচ্ছা,
তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাস ও কখনো শুনি নাই, 2nd ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই। অর্থাৎ সে যে ক্লাস 9-এ উঠছে সেই খবরও তারা কখনো পায় নাই। আর হচ্ছে সে যে 7 থেকে আপ হয়ে 8-এ উঠেছে এটাও কেউ, এই ইতিহাস কেউ জানে না। এখানে কার কথা বলা হচ্ছে? মৃত্যুঞ্জয়ের। ওই যে সে পড়তো কোথায়? 3rd ক্লাস, অর্থাৎ ক্লাস 8-এ। দেশের মঙ্গলের জন্য আচ্ছা, স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতর সহ্য করিয়া তাকে হিরহির করিয়া টানিয়া লইয়া চলিলাম। উক্তিটি নেড়ার। ওই যে বললাম সমাজের সকল ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য সমাজের কিছু অন্যায়কে মাঝে মাঝে আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রশ্রয় দিতে হয়। এবং ওই যে সমাজের মেন থিং কি, আমরা দেশকে ভালো রাখবো, দেশকে ভালো রাখবো, এভাবে করে করে অনেক সময় তারা অন্যায় করে ফেলে। বাট আমাদের কাজ হয় কি, সেই সব অন্যায়কে প্রশ্রয় দিয়ে হয়তো তাদের সাথে চলা বা সমাজের সাথে চলা, যেটাই বলি না কেন। এবং এই জন্য আমরা হয়তো জেনে বুঝে না বুঝে অনেক সময় অন্যায় করে ফেলি। ঠিক সেরকমই যখন বিলাসীকে গ্রাম থেকে তারা বের করে দিচ্ছিল, নেড়ারও সেম জিনিসটা মনে হয়েছিল যে আমি দেশের জন্য করছি বা আমি সমাজের জন্য করছি, যা করছি আমি ভালো করছি। এভাবেই হচ্ছে নেড়া বিলাসীকে গ্রাম থেকে বের করে দেয় অন্যদের সাথে মিলে। আচ্ছা, না পেলো 1 ফোঁটা আগুন, না পেলো একটি পিণ্ডি, না হলো একটা ভুঁড়ি উৎসুক। কার প্রসঙ্গে বলা হয়েছে? আচ্ছা, মৃত্যুঞ্জয় যখন সাপের কামড়ে মারা যায়, মৃত্যুঞ্জয় মারা যায় হচ্ছে সাপের কামড়ে, এবং সে যখন জাতটা চেঞ্জ করে সাপুড়ে বংশে চলে আসে, তখন হচ্ছে তাদের কি বলে, তাদের জাতের রীতি অনুযায়ী তাকে হচ্ছে ওভাবে জাস্ট মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এবং সাথে সাথে সে হচ্ছে আমাদের হিন্দু রীতি অনুযায়ী আগুন, তারপরে হচ্ছে পিণ্ডি, তারপরে আরো কিছু হচ্ছে যে নিয়ম কানুন গুলো রয়েছে, সেই নিয়ম কানুন গুলো পালন করা হয় না। এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের ওই জ্ঞাতি ঘোড়ার মানে খুবই একটা দুঃখের জায়গা, সকল দুঃখের জায়গা হয়ে থেকে যায় যে এরকম এরকম সে হচ্ছে যা যা পাওয়ার কথা ছিল কিছুই পায় নাই। এভাবে হচ্ছে সে রটনা করে কি, যে জাত বিসর্জন দিলে এরকমই হয়, মৃত্যুর সময় পর্যন্ত শান্তিতে থাকতে পারে নাই। শান্তির যে কে দেয় নাই। আচ্ছা, পরে কি বলেছে? শাস্ত্র মতে সে নিশ্চয়ই নরকে গিয়েছে। কে? বিলাসী। কারণ কি, সে কি করেছিল? সুইসাইড অ্যাটেম্প করেছিল। আর আমাদের শাস্ত্রে লেখা আছে সুইসাইড যে করবে, অর্থাৎ আত্মহত্যা যে করবে, সে নিশ্চয় নরকে গিয়েছে। অর্থাৎ নরকে গেছে কে? বিলাসী। লেখক কতদিন মৃত্যুঞ্জয়ের খবর নেননি? প্রায় মাস 2। প্রায় মাস 2। যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেই দিন পাই নাই, কিন্তু আর একদিন আমি পাইয়াছিলাম। উক্তিটি বিলাসী সম্পর্কে। অর্থাৎ এই যে মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তোলা, এই মৃত্যুঞ্জয়কে একদম মৃত্যুর পথ থেকে ফিরিয়ে আনা, এটা একদম নেক্সট ইম্পসিবল ছিল। আর এই ইম্পসিবল কাজটা যে হচ্ছে পসিবল করে তুলেছে, অর্থাৎ আমাদের বিলাসী, তার সম্পর্কে বলেছে যে অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেই দিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। আচ্ছা, দেখি পরে কি তথ্য দিয়েছে। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য। অর্থাৎ মৃত্যুঞ্জয় যখন জাত ত্যাগ করে অন্য জাতে যায় হচ্ছে, তখন হচ্ছে সে তার নামজাদা শ্বশুরের শিষ্য। অর্থাৎ তার শ্বশুর যে খুব নাম করা একজন সাপুড়ে, তার শিষ্য। এটা হচ্ছে মৃত্যুঞ্জয় সম্পর্কে বলা হয়েছে। সুতরাং মস্ত লোককে মৃত্যুঞ্জয়, ওই যে বললাম বিলাসী গল্পে শরৎচন্দ্র তুলে ধরেছেন মানব প্রেমের মহিমা। যারা হচ্ছে খ নাম্বার কোশ্চেনটা লিখতে চাও, তাদের লেখার ভিতরে যেন এই লাইনটা থাকে। পাঠ পরিচিতিতে সুন্দর এরকম একটা লাইন আছে যে বিলাসী গল্পের মাধ্যমে মানব প্রেমের মহিমা সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি কিন্তু বারবার বলছি, যারা হচ্ছে খ নাম্বারে এরকম একটা কোশ্চেন আসবে শিওর থাকো, আর এই কোশ্চেনে 2 আউট অফ 2 পেতে চাও, তারা অবশ্যই এই লাইনটা লেখার ভিতরে রাখবে। আচ্ছা, বিলাসী গল্পে উল্লেখ আছে সাপ, শেয়াল, কুকুর, হস্তি, তারাপোকা। অর্থাৎ আসতে পারে বহুপদীতে কি কি পশু পাখির নাম রয়েছে। ঠিক আছে, নন্দগোপাল শব্দের অর্থ হচ্ছে অতি আদুরে। অনেক সময় বাঘ ধারায়ও এই ওয়ার্ডটা আসে, সুতরাং একটু খেয়াল রাখবো আমরা। মৃত্যুঞ্জয় অজ্ঞান অবস্থায় ছিল হচ্ছে প্রায় 10-15 দিন। সে যখন অসুস্থ ছিল
তখন হচ্ছে সে অজ্ঞান ছিল এরকম 10-15 দিন। মৃত্যুঞ্জয়ের জাত ছিল কায়েত বা কায়স্থ, অর্থাৎ সে যে মৃত্যুর বংশের ছিল তাদের জাত ছিল হচ্ছে কায়স্থ, ঠিক আছে। মৃত্যুঞ্জয়ের খুরার মধ্যে কোনগুলো খেলে অন্ন পাপ হয়? লুচি খেলে কিছু হবে না, তুমি সন্দেশ খেলে কিছু হবে না, পাঁঠার মাংস খেলে তোমার কোনো পাপ হবে না, মানে শুধুমাত্র যদি তুমি নিচু জাতের রাধা ভাত খাও তাহলে ঠিক আছে, তোমার একদম জাতটাত গেছে, তুমি একদম আর আমাদের জাতে নাই, ঠিক আছে। নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জোর হইল না। অর্থাৎ এতক্ষণে আমাদের এই যে কুচক্রী খুড়ার নামটা আমরা পেয়েছি, খুড়ার নাম কি? নালতার মৃত্যুর অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি। বলিয়া সমাজে মুখ বাহির করিবার জোর হইল না, উক্তিটি মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার। ওই যে বললাম প্রশ্ন আসতে পারে মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার নাম কি? সৃজনশীলের ক নম্বরেও আসতে পারে, অ্যাডমিশনও আসতে পারে। আচ্ছা, ধুনুচি শব্দের অর্থ কি? বাঁশের ঝুড়ি। খুবই 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 ইম্পর্টেন্ট একটা শব্দ টিকা, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো। ধুনুচি শব্দের অর্থ হচ্ছে বাঁশের ঝুড়ি। আচ্ছা, দেখি পরে কি আছে। হ্যাঁ, অনুধাবন প্রশ্ন। মোটামুটি গল্পের আমাদের আলোচনা শেষ, এখন এসেছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, এখানে একটু কথা বলে নি, অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু একদম যেটাকে বলে কাট কাট মার্কস, ঠিক আছে। তুমি যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো তাহলে এক্সামিনার তোমাকে দুয়ে অ্যাটলিস্ট 2 দিতে মনে হয় কার্পণ্য করবে না। এই জন্য আমি যেহেতু আমি আমার সব স্টুডেন্টকে বলি যে হচ্ছে বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্ন লেখার সময় একটু ট্রাই করবা যাতে কোশ্চেনটা একটু 2টা পার্টে লেখা যায়। প্রথম পার্টে হচ্ছে এক কথায় তুমি একদম সুন্দর করে তোমার মেইন যে উত্তরের থিমটা ওটা দিয়ে দেবে, এবং পরে একটা পার্ট অর্থাৎ পরে একটা প্যারা করে যখন তুমি লিখবে তখন একটু মেইন কথাগুলো, এটা কিন্তু তোমার গ কিংবা ঘ নাম্বারের কোশ্চেন না যে তুমি একদম উদ্দীপকে আছে এটা, গল্পে আছে এটা, এটা ডাজন্ট, এটার কোনো দরকারই নেই। তুমি হচ্ছে জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো এখানে দিয়ে কেন কথাটা বলেছে, কথাটাতে কি বুঝিয়েছে, ঠিক সেরকম। আসো আমরা একটু দেখি। আচ্ছা, 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি, উক্তিটি ব্যাখ্যা করো। ওই যে শুরুর দিকে যখন হচ্ছে আমরা শুরুর দিকে দেখতে পাই যে 4 কোষ মানে 4 কোষ পথ হেঁটে যাতায়াত করে তাদের স্কুলে যাতায়াত করতে হতো, তো সেটা বলেছে যে এখানে যে 4 ক্রোশ মানে আমরা 8 মাইল হাঁটি তা কিন্তু না, এর থেকে ঢের 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 বেশি, ঠিক আছে। আচ্ছা দেখি, গাণিতিকভাবে 4 ক্রোশ মানে 8 মাইল হলেও পারিপার্শ্বিক অবস্থার কারণে গল্পকথকের যাতায়াতের পথ দীর্ঘতর হয়ে উঠত, বোঝাতেই প্রশ্নোক্ত উক্তিটির অবতরণ করা হয়েছে। এখন আমি তোমাদেরকে একটু বলি, যেহেতু এটা আমাদের স্ক্রিনে করা এই জন্য হচ্ছে এখানে আমরা প্যারাটা দিতে পারি না, এখন আমি তোমাদেরকে একটু বলি। দেখো আমাদের কোশ্চেনে চেয়েছে কি, আচ্ছা কোশ্চেনে চেয়েছে ঢের বেশি, উক্তিটি ব্যাখ্যা করো। এখন উক্তিটি মানে কি সেটা তুমি এক কথায় লিখবা, লিখেছো, এটা যাবে তোমার ফার্স্টে, এটা যাবে তোমার ফার্স্ট পার্ট। এখন তুমি যখন সেকেন্ড পার্টে লিখবা তুমি এইখান থেকে লেখা শুরু করবা। লেখক ও তার সহপাঠীদের প্রতিদিন স্কুলে যাতায়াতের জন্য দীর্ঘ 4 ক্রোশ পথ অতিক্রম করতে হতো, কিন্তু বর্ষার দিনে মেঘের জল, 1 হাঁটু কাদা এবং গ্রীষ্মের দিনের খরতাপ ও ধুলোকণার কারণে সেই 4 ক্রোশ পথ আরো বেশি দীর্ঘ বলে মনে হতো। আচ্ছা, যখন হচ্ছে একটু বৃষ্টি হয়ে যায়, একটু রোদের কারণে যেটা এখন হচ্ছে বেসিক্যালি যে রাস্তায় যেটা হচ্ছে মাটির রাস্তা সেটা হচ্ছে শুকিয়ে একদম ধুলা ধুলা মতন হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় উঠান হোক বারান্দা হোক এগুলো শুকিয়ে নোনার কারণে একদম ধুলা ধুলা হয়ে যায়, যেখানে আমাদের হাঁটতে কষ্ট হয়, যেখানে আমাদের মনে হয় অল্প রাস্তা একটু দীর্ঘ মনে হয়, ঠিক আছে। সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে। এই ব্যাপারটি স্পষ্ট করে তুলতেই লেখক উপরিউক্ত ব্যঙ্গাত্মক উক্তিটির আশ্রয় গ্রহণ করেছে। যেই বললাম এখানে দিবা তুমি 1 নাম্বার পার্ট, আর এইটা একটু প্যারা করে হচ্ছে তুমি শুরু করবা তোমার সেকেন্ড পার্ট। অর্থাৎ যখন তোমাকে এক্সামিনার দেখবে তোমার ফার্স্ট পার্টে হচ্ছে তুমি মেইন থিমটা বুঝতে পারছো বা তুমি ধরতে পারছো, সেইখানে সে তোমাকে দিবে 1 মার্কস, এবং তুমি যখন লাস্টের থিমে তুমি কি বলেছো সেটা এইভাবে ব্যাখ্যা করে দিবা তখন সে তোমাকে এখানে দিবে 1 মার্কস। অর্থাৎ খ নাম্বারের কোশ্চেনে 2 আউট অফ 2 পাওয়া একদমই ইজি। আচ্ছা আসি নেক্সটে কি বলেছে। আচ্ছা, মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনের কারণ ব্যাখ্যা করো। আচ্ছা দেখি কি বলেছে।
এই ক্ষেত্রে আমরা একটু সুন্দর করে দেখতে পাচ্ছি আমাদের দুইটা পার্ট আছে তোমাদের বোঝানোর ক্ষেত্রে। আচ্ছা, মৃত্যুঞ্জয়ের বিসর্জনের কারণ হলো বিলাসীর অকৃত্রিম ভালোবাসা। মৃত্যুঞ্জয় কাস্তের ছেলে, তার বাপ মা বেঁচে নেই, গ্রামের আর 10টা ছেলের মতো সেও লেখাপড়া করে, কিন্তু ছাত্র হিসেবে ভালো নয় বিধায় সে কখনো 3rd ক্লাস অতিক্রম করতে পারেনি। এখন তোমরা চাইলে এই অতিরিক্ত তথ্যটা দিতেও পারো, নাও দিতে পারো। এখানে দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। এটা হচ্ছে তোমার উইশ যে তুমি এটা দিবা কিনা, ঠিক আছে? না দিলেও তোমার প্রশ্নের স্ট্যান্ডার্ডে কোনো তারতম্য হবে না। এদিকে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়লে পাড়ার এক সাপুরে মেয়ে বিলাসী সেবা যত্ন দিয়ে তাকে সারিয়ে তোলে, ফলে বিলাসীর সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু গ্রামের রক্ষণশীল হিন্দু সমাজ কিছুতেই সে সম্পর্ক মেনে নেয়নি। কিন্তু মৃত্যুঞ্জয় তার ভালোবাসার টানে সাপুরে কন্যা বিলাসীর কে বিয়ে করার ভেতর দিয়ে তার ধর্ম বিসর্জন দেয়, ধর্ম না অ্যাকচুয়ালি জাত বিসর্জন দেয়। মৃত্যুঞ্জয় বিলাসীর ভালোবাসা যেন শরৎচন্দ্রের চট্টোপাধ্যায়ের অপূর্ব সৃষ্টি। এট দ্য সেম টাইম তুমি এই লাইনটাও বাদ দিতে পারো, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। কিন্তু ওই যে বললাম মানবীর প্রেম কথাটা এখানে রাখতে হবে। তো এই ছিল আমাদের আজকে বিলাসী গল্পের টপিক, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা যাব বাংলা সেকেন্ড পেপারে। তার আগে দেখে নি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, আমার স্টুডেন্টরা এত ভালো, তাদের কোনো কোশ্চেনই থাকে না, তারা এত ব্রিলিয়ান্ট। যদিও আমি পছন্দ করি যে স্টুডেন্টরা সব থেকে বেশি কোশ্চেন করতে পারে, তার মানে আমি তোমাদের যারা কোশ্চেন করে না তাদের অপছন্দ করি এরকম কিছু না। আচ্ছা, আমরা চাই হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে। আচ্ছা, কি বলছে? আচ্ছা, আজকে আমাদের বাংলা সেকেন্ড পেপারের টপিক হবে হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, ঠিক আছে? আচ্ছা, ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা একদম বেসিক কনসেপ্ট গুলা হচ্ছে আজকে দেখবো। সেগুলা হচ্ছে কি সেগুলো একটু পরে দেখবো। আগে জেনে নিই ব্যাকরণিক শব্দ শ্রেণীটা কি। আচ্ছা, ব্যাকরণগত দিক থেকে বাংলা ভাষার শব্দগুলোকে যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে তাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী বলা হয়। নিচে ব্যাকরণিক শব্দ উদাহরণ সহ আলোচনা করা হলো। অর্থাৎ এখান থেকে আমরা প্রথমে পেলাম হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, এবং ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে শব্দ শ্রেণীটা সেটা আমরা উদাহরণ সহ এখন দেখতে পাবো। আচ্ছা, প্রথমে দেখি কি বিশেষ্য। আমার মনে হয় যে এই বাংলা ব্যাকরণটা ইংলিশ গ্রামার, কিন্তু আমরা একটু কম্প্রোমাইজ করে কিংবা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে পড়তে পারি না বলে মনে হয় যে আমি ইংলিশে যেটাকে নাউন বলবো আমি বাংলা সেটাকে খুঁজেই পাবো না, এটা আমাদের নিজেদের মনে হয়। কিন্তু আজকে একটু আমি তোমাদের ভিন্নভাবে একটু ইংলিশ বাংলা কম্পেয়ার করে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখো, বিশেষ্য বাংলায় আমরা সেটাকেই বিশেষ্য বলি যেটাকে আমরা ইংলিশে বলি নাউন। অর্থাৎ ইংলিশে যখন আমরা পড়ি যে নাউন কি, তখন আমরা খুব ইজিলি বলে দিই নাউন হচ্ছে কোনো কিছুর নাম। কোনো কিছুর নামকে আমরা কি বলি? নাউন বলি, ঠিক আছে? ঠিক সেরকম যে শব্দ শ্রেণী দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম এক্সেট্রা এক্সেট্রা নাম বোঝায়, কি বোঝাবে? নাম বোঝাবে, তাকে কি বলা হয়? বিশেষ্য বলা হয়। অর্থাৎ ইংলিশে যেটা নাউন, বাংলায় সেটা বিশেষ্য। যেমন একটু বাংলায় আমরা যদি বলি রহিম, করিম, জব্বার, চেয়ার, টেবিল এক্সেট্রা এক্সেট্রা যেটাই বলি না কেন, ঠিক সেরকম বাংলায় আমরা নজরুল, বই, ঢাকা ইত্যাদি অর্থাৎ কোনো কিছুর নাম। এবার আসি পরে কি বলেছে, সর্বনাম। বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। অর্থাৎ ইংলিশে যেটাকে আমরা বলি হচ্ছে প্রোনাউন, আমরা ইংলিশে যেটাকে বলি প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় আমরা বাংলায় সেই সেম থিংসটাকে আমরা পড়ি হচ্ছে কি হিসেবে? সর্বনাম হিসেবে। এখন দেখি বাংলায় কি বলেছে, বিশেষ্যের পরিবর্তে, অর্থাৎ ইংলিশে যেমন আমরা পড়ি নাউনের পরিবর্তে, এখানে আমরা দেখব বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। সর্বনাম বলে। সর্বনাম সাধারণত এর আগে ব্যবহৃত বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দ হিসেবে কাজ করে। যেমন
অন্ত একাদশ শ্রেণীতে পড়ে। আচ্ছা, অন্ত একাদশ শ্রেণীতে পড়ে, এইখানে সর্বনাম কি সে, এই সেটা কাকে রিপ্রেজেন্ট করছে, অন্তকে রিপ্রেজেন্ট করছে। এখানে বারবার অন্ত এই শ্রেণীতে পড়ে, অন্ত নিয়মিত কলেজে যায়, এটার যখন আমরা কোনো সেন্টেন্সকে একটু সুন্দর করার জন্য, একটু মাধুর্য আনার জন্য যখন একটু শর্ট করতে যাই, তখন হচ্ছে আমরা সর্বনামের ব্যবহার করি। আর সর্বনাম হচ্ছে সেইটাই যেটা আমরা নামের পরিবর্তে ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখানে সে, আমরা কিছু সর্বনামে যদি উদাহরণ নিতে পারি, সে, যে, এইটা, ওইটা, যেরকম আমরা হচ্ছে ইংলিশে প্রোনাউন করেছি হচ্ছে সি, হি, ইটস, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, বিশেষণ, এইটাও আমরা ইংলিশে পাবো। আমরা ইংলিশে যেটাকে বলি অ্যাডজেক্টিভ, বাংলায় আমরা সেটাকে বলি বিশেষণ। বাংলা আমরা সেটাকে কি বলি, বিশেষণ। যে শব্দ শ্রেণী দ্বারা বিশেষ্য, সর্বনাম, ক্রিয়ার দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায়। অর্থাৎ ইংলিশে যেটা আমরা অ্যাডজেক্টিভের মাধ্যমে প্রকাশ করি, বাংলায় ঠিক সেই টপিকটা হচ্ছে আমাদের কি, বিশেষণ। তাকে বিশেষণ বলে। যেমন নীল পদ্ম, পদ্ম কি একটা ফুলের নাম, এখন ফুলের অবস্থা কি, ফুলের গুণটা কি, কিংবা ফুলের পরিচয়টা কি, অতিরিক্ত পরিচয়টা কি, নীল, তাকে বিশেষায়িত করছে কি, নীল শব্দটা, এই জন্য নীলটা এখানে কি, বিশেষণ, আর পদ্মটা এখানে কি আমাদের বিশেষ্য। ঠিক আছে, আচ্ছা পরে আসি, ক্রিয়া, এটাও ইংলিশে পাবো আমরা। আমরা ভার্বের সাথে প্রচন্ড রকম ভাবে রিলেটেড। ঠিক আছে, আসি ক্রিয়া। ক্রিয়া, আচ্ছা, যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কিছু করা, থাকা, হওয়া, ঘটা ইত্যাদি বোঝায়, তাকে ক্রিয়া বলে। যেমন রাফিয়া পড়ছে। আচ্ছা, ইংলিশে যেমন আমরা বলি কোনো কিছু যখন আমরা করি মানে আমাদের কাজটাই মূলত ক্রিয়া হিসেবে অর্থাৎ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি এখানে দেখি উদাহরণটা, রাফিয়া পড়ছে, এখানে রাফিয়ার কাজ কি, রাফিয়ার কাজটা কি, রাফিয়া পড়ছে, এই পড়াটা এখানে ভার্ব অর্থাৎ ক্রিয়া। আমি বারবার বলছি, ইংলিশের সাথে যদি একটু কম্পেয়ার করে পড়ি তাহলে হচ্ছে একাধারে আমাদের ইংলিশটাও ক্লিয়ার হয়ে যাবে আর ইংলিশের সাথে বাংলাও ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এই যে বাংলা নিয়ে একটা ভীত, সেটা আর আসবে না। এবার আসি ক্রিয়া বিশেষণ। আচ্ছা, ক্রিয়া বিশেষণ কোনটা, যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে। আমরা শুধু বিশেষণ মানে কি বলেছি, যে হচ্ছে বিশেষ্য, সর্বনাম, ক্রিয়ার, বিশেষ্য, সর্বনাম, ক্রিয়ার দোষ, গুণ, ঠিক সেরকম যখন আমরা ক্রিয়ার দোষ, গুণ, সংখ্যা, অবস্থা জানবো, সেটাই হচ্ছে আমাদের কি, ক্রিয়া বিশেষণ। যেমন গাড়িটি দ্রুত চলতে শুরু করলো। দেখো, গাড়িটি দ্রুত চলতে শুরু করলো, এখানে মেইন কথাটাকে গাড়ি, গাড়ির কোনো অতিরিক্ত পরিচয় এখানে দেওয়া নেই। গাড়িটি চলতে শুরু করলো, এখানে কোনো রাস্তার যে কোনো গাড়িকে বোঝাতে পারে, কিন্তু চলতে শুরু করলো, কিভাবে চলছে, এটা কিভাবে চলছে সেটা আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো দ্রুত চলছে। এখানে দ্রুতটা হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। এইবার আসি যোজকে। যে শব্দ একটি বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্যাংশ অথবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন, বিয়োজন, সংকোচন ঘটায়, তাকে সংযোগ বলা হয়। অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা কনজাংশন হিসেবে বলি। যেমন তুমি পড়বে, আরিফ লিখবে। যখন আমরা বলি তুমি পড়বে, আরিফ লিখবে, তখন মনে হয় কি দুইটা আলাদা আলাদা সেন্টেন্স বলছি, কিন্তু যখন আমরা একসাথে একই উদ্দেশ্যে কথাটা বলতে চাই তো সেটা হয়ে যায় কি তুমি পড়বে আর আরিফ লিখবে। ঠিক আছে, দেখো যখন আমরা আর কথাটা যুক্ত করি তখন কি সেন্টেন্সটা এক হয়ে যায়, বাট যখন আমরা আর কথাটা যুক্ত করি না তখন এই সেন্টেন্সটা দুইটা ভাগ হয়ে যায়। আর এই যে যুক্ত করা, আমরা যদি বলি তুমি কিংবা আরিফ পড়বে, হয় তুমি পড়বা নইলে আরিফ পড়বে, যে কোনো একজন পড়বে, অর্থাৎ কি আমরা এখানে বিয়োজন করে দিচ্ছি। এই সকল যে শব্দ সেগুলোকে বলা হয় কি সংযোগ, সংযোজক। অনুসর্গ, অনুসর্গ সেরকম একটা ব্যাকরণিক শব্দজনের একটা পার্ট, যে হচ্ছে শব্দে কখনো স্বাধীন রূপে আবার কখনো শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, তাকে অনুসর্গ বলে। যেমন তাকে দিয়ে এই কাজ হবে না। এখন দেখি আবেগ শব্দ। আবেগ শব্দটার সাথে হচ্ছে আমরা সাধারণত পরিচিত না, আমার মনে হয় সাধারণত আমরা আবেগ শব্দটার সাথে পরিচিত না। আচ্ছা, আমরা দেখি আজকে আমরা পরিচিত হব যে সকল শব্দ মনের বিশেষ ভাব বা আবেগ প্রকাশে সহায়তা করে তাকে আবেগ শব্দ বলে। যেমন বাহ,
তুমি তো আজ দারুণ লিখেছো, আমরা শুধু বলতে পারতাম তুমি তো আজ দারুণ লিখেছো। বলার উপরে ডিপেন্ডস করছে যে আমরা কি বলছি, আমরা কিভাবে বলছি। আমি যদি বলি তুমি আজকে দারুণ লিখছো, মানে কি আমার ভিতরে একটা ডাউট কাজ করতেছে যে ভালো লিখছে নাকি লেখে নাই এরকম। কিন্তু আমি যখন কথার শুরুতে এমন একটা ওয়ার্ড যুক্ত করছি যেমন বাহ, তখন আমি নিজেই কি বলছি, বাহ তুমি তো দারুণ লিখেছো। তার মানে কি কথাটা এখানে হচ্ছে তোমার কাজের যে আমি একটা প্রশংসা করছি সেটা নিয়ে। আচ্ছা, এই ছিল আজকে আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর হচ্ছে মেইন পার্ট। ঠিক আছে, এর আগে হচ্ছে আমরা বাংলা প্রথম পত্র থেকে দেখেছি হচ্ছে বিলাসী, আর দ্বিতীয় পত্র থেকে আমরা দেখলাম হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে মেইন টপিকটা সেটা। এটা হচ্ছে একাধারে আমি বলবো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় বাংলা দ্বিতীয় পত্রের প্রত্যেকটা টপিকই খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে একাধারে যেমন হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষায় এর থেকে আমাদের রিটেন কোশ্চেন আসতে পারে, আবার হয়তো আমাদের কিছু ওয়ার্ডস দিয়ে দিবে বা কোনো হচ্ছে এক একটা লাইন তুলে দিতে পারে, যে লাইনগুলো থেকে হচ্ছে আমাদেরকে বের করতে বলবে কোনটা যোজক, কোনটা ক্রিয়া বিশেষণ, কোনটা ক্রিয়া, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম বিশেষ্য, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো আমার মনে হয় প্রত্যেকটা টপিক যেগুলো তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা পড়িয়ে যাচ্ছি, শুধু বাংলা নয় অন্যান্য সকল বিষয় যেগুলো হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে পড়ানো হচ্ছে, ইংলিশ, বাংলা, আইসিটি, কমার্স, কমার্স আর্টসের আদার্স সাবজেক্ট গুলা, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা মেন্টরে কিন্তু ইম্পর্টেন্ট টপিক গুলো তোমাদেরকে বেছে বেছে পড়াচ্ছে। এবং যেহেতু আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র তোমাদের এইচএসসি এর জন্য প্রস্তুত করে দেওয়া নয়, পাশাপাশি তোমাদের অ্যাডমিশনও যাতে তোমাদের একটা আগে থেকে একটা বেস তৈরি হয়ে যায়, সুতরাং এই প্রত্যেকটা ক্লাস তোমরা করবে, করার শেষে তোমরা তোমাদের যে ক্লাস লেকচারের যে নোটটা দেওয়া হবে বা পিডিএফটা দেওয়া হবে সেটা একবার দেখবে। এবং অবশ্যই এই যে যতই গরম যাক, যতই ঈদের ছুটি, পহেলা বৈশাখের ছুটি যাক, আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা তোমাদের পড়াশোনাটা একটু চালিয়ে যাও, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না, সময় তোমার জন্য আমার জন্য কারোর জন্যই থেমে থাকবে না, আস্তে আস্তে সময় চলে যাবে। এই জন্য প্রত্যেককে বলবো পড়াশোনা চালিয়ে যাও, দিনের পড়াটা দিনে একটু কাইন্ডলি সেরে রাখো। আর যে কোনো ধরনের সমস্যায়, তোমাদের যে কোনো সাবজেক্টের সমস্যায়, যে কোনো ধরনের সমস্যায় যখনই প্রবলেম ফেস করবে আমাদের অবশ্যই মেন্টরদের জানাবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, দেখা হবে আরেকটা ক্লাসে।